নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে কেন, এই প্রশ্নটা তো আমজনতার মনে ঘুরে ফিরে আসছেই। বিরোধীরা তুলছে, যদিও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আড়াল করার কোনো প্রশ্ন নেই, কলকাতার পুলিশ বিশ্বের সেরা পুলিশ, তাদের এমনই নাকি দক্ষতা, পারদর্শিতা, পেশাদারিত্ব। কলকাতা পুলিশের দক্ষতা, পেশাদারিত্ব আছে, সে নিয়ে আমার কোনো সংশয় নেই, কিন্তু এখানে একটা শর্ত আছে। 13 তলা 14 তলার হস্তক্ষেপ মুক্ত তদন্ত করলে কলকাতা পুলিশের পেশাদারিত্ব প্রমাণিত হয়, কিন্তু যখনই 13 তলা 14 তলার অবাঞ্ছিত হস্তক্ষেপ ঘটে তখনই কলকাতা পুলিশের পেশাদারিত্ব হারিয়ে যায়। দোষীদের আড়াল করার চেষ্টা কেন হচ্ছে, এই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এক্স বার্তায় তিনি বলেছেন, ধর্ষণ, খুন কিনারা হলো না, সিবিআই তদন্ত করবে, বিশ্বাস নেই, অপদার্থ সিবিআই। তারপরে তাৎপর্যপূর্ণভাবে লিখেছেন কেন দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে। সিবিআই তদন্তবার হাতে নিয়েছে 13ই অগস্ট বিকেলে। 14ই অগস্টে সকালে দিল্লি থেকে সিবিআই এর স্পেশাল টিম এসছে, তাদের ফরেন্সিক এক্সপার্টরাও আছেন। তাহলে সুখেন্দু শেখর রায় পোস্টটা করেছেন 13 তারিখে, যখন সিবিআই সবেমাত্র তদন্ত ভার গ্রহণ করেছে। এতদিন পর্যন্ত তদন্ত করছিল কলকাতা পুলিশ। তাহলে সুখেন্দু শেখর রায়ের ইঙ্গিত স্পষ্ট যে অভিযোগ বিরোধীরা থেকে শুরু করে আমজনতা করছে, দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে। সেই অভিযোগই তো কার্যত মান্যতা দিলেন সুখেন্দু শেখর রায়। আজকে প্রেসিডেন্সি কলেজের এক প্রাক্তনী রিমঝিম মেয়েটির নাম, সে ফেসবুকে একটা আহ্বান জানিয়েছিল রাতের কলকাতার দখলনিক মেয়েরা। অভূতপূর্ব সাড়া পড়েছে সারা বাংলা জুড়ে, এবং কি যারা বাংলায় থাকে না সেখানেও অনেকে নাকি এরকম একটা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন, যদিও তৃণমূল তার স্বাভাবিক ঢঙে এইসব নিয়ে ঠাট্টা মশকরা করেছেন। যাই হোক, ওদের কথার খুব একটা গুরুত্ব দিতে নেই, জনমানসে ওদের কথার কি বা গুরুত্ব আছে। মুখপাত্রদের কথা শুনলে মানুষ হাসে, বলে কি অক্ষমভাবে অন্যায়কে তারা ডিফেন্ড করতে চান, এবং মাঝে মধ্যে আবার মুখপাত্রদের বিবেক জাগ্রত হয়, তখন জ্ঞানের কথা বলে। যাই হোক, তো প্রচুর মানুষ যোগ দেওয়ার আশা। সুখেন্দু শেখর রায় বলেছেন তিনি নাতনি, মেয়ের বাবা, তিনিও যোগ দেবেন, যদিও বিজেপি স্বাভাবিকভাবেই কটাক্ষ করেছেন যে এরা হচ্ছে সাপের মতো, এই অরাজনৈতিক আন্দোলনকে হাইজ্যাক করতে চাইছে তৃণমূল। তাই এই অরাজনৈতিক আন্দোলনের মধ্যে তাদের প্রতিনিধিদের পাঠিয়ে তৃণমূল পুরো বিষয়টাকে ঘেঁটে দিতে চাইছে। এখন প্রশ্ন হলো, সিবিআই তো তদন্ত করবে, 3 সপ্তাহের মধ্যে তাদের একটা রিপোর্ট জমা দিতে হবে। দেখুন, এইসব তদন্তে সিবিআই এর ট্র্যাক রেকর্ড কিন্তু খারাপ নয়। যেমন নির্ভয়াতে দিল্লি পুলিশের সঙ্গে সিবিআই তদন্ত করেছিল, আরুষি তরওয়াল সিবিআই তদন্ত করেছিল, এরকম অনেক আছে। যখন ওই মানি লন্ডারিং চলে আসে, অনেক প্রভাবশালীর মানি লন্ডারিং এর ব্যাপার, অত্যাধিক রাজনৈতিক ব্যাপার থাকে, তখন সিবিআই অনেকটা ক্ষেত্রে ব্যর্থ হয়। এই অভিযোগ উঠেছে সিবিআই এর সাকসেস রেটও প্রত্যাশা মাফিক নয়, এটাও মানলাম, কিন্তু সিবিআই এর মতো প্রিমিয়ার ইনভেস্টিগেটিভ এজেন্সিও তো ভারতবর্ষে নেই। তাই সিবিআই এর উপর ভরসা করা ছাড়া আমাদের কোনো উপায়ও নেই। এখন অনেকগুলো প্রশ্নের জন্ম তো নিয়েছে ঘটনা, এবং কলকাতা হাইকোর্টে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল জবাবের সময় কলকাতা পুলিশের অপদার্থতা বেআব্রু হয়ে গেছে। প্রধান বিচারপতি বলেছেন যে আমি শকড, কিচ্ছু তদন্তের অগ্রগতি হয়নি, কেস ডায়েরিতে দেখে তার মনে হয়েছে
এবং সব থেকে বড় কথা, মেয়েটি মারা গিয়েছিল হসপিটাল প্রেমাইসেসে, মানে খুন হয়েছিল, কোল্ড ব্লাডেড মার্ডার। তারপর পুলিশ কেস ডায়েরিতে লিখছে আনন্যাচারাল ডেথ। যখন প্রধান বিচারপতি জানতে চাইলেন যে এই মেয়েটির মৃতদেহ তো রাস্তায় পড়েছিল না, বেওয়ারিশ লাশ তো নয়, এ তো হসপিটাল প্রেমাইসেসের মধ্যেই তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে, সেখানে কিভাবে আনন্যাচারাল ডেথ বলা হলো? তখন সরকার পক্ষের কৌশলী বলেছেন যে মাই লর্ড, এখানে কেউ অভিযোগ করেনি, মানে কোনো কমপ্লেন হয়নি। ভাবুন, ডেরেলিকশন অফ ডিউটি সুপারের কোন পর্যায়ে? তিনি তো আরজিকর হসপিটালের কর্তা বিধাতা, তিনি কেন টালা থানায় গিয়ে এফআইআর করলেন না? প্রথম থেকেই প্রশ্ন। হসপিটাল কর্তৃপক্ষের কে মেয়েটির পরিবারকে ফোন করে বলেছিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে? মেয়েটির বাবা হলফনামা দিয়েছেন হাইকোর্টে, হলফনামাকে সত্য বলেই মানতে হয়। টেলিভিশন ক্যামেরায় কি বললাম, মেয়েটির পরিবার সূত্রে এরকম জানানো হয়েছে বলে খবরের কাগজে অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু হলফনামায় যেটা বলা হয় সেটা সাবমিশন, অর্থাৎ সত্য কথাটা বলা হয়েছে। সেখানে কি বলেছেন মেয়েটির পরিবারের লোকজন? রাত 11:30টায় মেয়েটি তাদের ফোন করে, তখন সে খুব জোভিয়াল মুডে ছিল, যেমন থাকে, স্বাভাবিক ছন্দে ছিল। মেয়েটির ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল, ভাবুন তো। যার সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল সে কল্যাণীর একটি কলেজে তৃতীয় বর্ষের ওই এমডি ছাত্র। দীর্ঘদিনের তাদের সম্পর্ক, এমনকি মেডিকেল ভর্তি হওয়ার আগে ছেলেটির বাড়ি ব্যারাকপুরে, মেয়েটির বাড়ি সোদপুর নাটাপাড়ে। তাহলে 11:30টায় মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে কথা বলেছে হাসি খুশি মেয়েটি। পরের দিন 11টার সময় ফোনে খবর দেওয়া হয়েছে তাড়াতাড়ি চলে আসুন, আপনার মেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটা কখন ঘটেছে? ভোর রাতের দিকে। তাহলে সকাল 11টা পর্যন্ত কেন খবর দেওয়া হয়নি? যখন খবর দেওয়া হলো তখন বলা হচ্ছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। এই যে অধ্যক্ষ, যিনি বড় বড় দাবি করলেন যে তিনি ঘুঘুর বাসা ভেঙেছেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তার এইটুকু মনে হলো না যে একটা এফআইআর করি, একটা কমপ্লেন করি? একটা ছবি দেখছিলাম ভাইরাল হয়েছে, সেই অধ্যক্ষ দৌড়ে পালাচ্ছেন, কিছুদিন আগের ঘটনা। এই অধ্যক্ষের বয়ান রেকর্ড হয়নি, কলকাতা পুলিশ করেনি, তাকে জামাই আদরে স্বাস্থ্য ভবন রাখে। হাইকোর্ট বলছে একজন পদত্যাগ করলেন, আপনার বলা উচিত তো আপনি পদত্যাগ গ্রহণ করেছেন না পদত্যাগ গ্রহণ করেননি। যদি গ্রহণ নাই করে থাকেন তাহলে এই ভদ্রলোকের এত কি প্রভাব যে 4 ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পাঠাতে হয়? মাতৃজঠরের লজ্জা ইহাদের দেখিয়ে লজ্জায় সরে দাঁড়ায়। বঙ্গবাসীদের চিনে রাখুন, সেই কবে সত্যেন মজুমদার তার বিস্ফোরক সম্পাদকীয়তে এই কথা লিখেছিলেন, প্রসঙ্গ ছিল অন্য। তার মানে সাম্বাইয়ার থেকে দুর্বৃত্তকে তুলে পাক সার্কাসে আমি ডাম করে দিলাম। কালকে আমি এবিপি আনন্দে দেখছিলাম লিভার ফাউন্ডেশনের কর্ণধার ডক্টর অভিজিৎ চৌধুরীর কথা। খুব কষ্ট করে নিজের যন্ত্রণা আবেগকে তিনি সংহত করেছিলেন। তারপরে যা বললেন ওই ভদ্রলোক সম্পর্কে, ওই ঘোষবাবু সম্পর্কে, ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছে বললেও সেটা কম বলা হয়। ওই ভদ্রলোক যে একেবারে দুর্বৃত্তের মতো আচার আচরণ করেন সেটা পরিষ্কার করে দিয়েছেন ডক্টর অভিজিৎ বাবু। বাবুন, তিনি বলছেন যে রঘুনাথপুরে না কোন মেডিকেল কলেজে কেউ এটা ইনভিজিলেটর করতে গেছে, তা সেখানে বলা হচ্ছে ও ইনভিজিলেটর হিসাবে এসছে, ও কোচবিহারে ভর্তি হতে হবে। চ্যাট জিপিটি খুলে পরীক্ষা, 3 ঘন্টার পরীক্ষা 4 ঘন্টায় দেওয়া হচ্ছে। আর এই দুর্বৃত্ত ভদ্রলোকটি সম্পর্কে অভিযোগ,
ছাত্রছাত্রীদের নম্বর অনেকখানি ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া, নানা রকম চাপ সৃষ্টি করা। একজন অভিভাবক বলছেন যে তার ছেলে এমন চাপের মধ্যে পড়েছিল, ভাবছিল জীবন শেষ করে দেবে। সেই দুর্বৃত্ত তাকে পুনর্বহাল করার চেষ্টা হয়েছিল। আদালত বলল হয় নিজে থেকে ছুটিতে যান, নইলে আদালত তাকে ছুটিতে পাঠানোর ব্যবস্থা করবে। সিবিআই এর উচিত এই দুর্বৃত্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা। নাটের গুরু, এই নাটের গুরুরও গুরু আছে, তারা বড় প্রভাবশালী, স্বাস্থ্য ভবন টাবনে আছেন। এই দুর্বৃত্তকে বদলি করা হয়েছিল, কোনো বদলি কার্যকর হয়নি, আবার শপথে ফিরে এসেছে। বায়োওয়েস্ট কেলেঙ্কারি থেকে শুরু করে এমন কোনো বিষয় নেই যাতে তার নাম জড়ায়নি। ওখান থেকেই অভিযোগ করেছিল আর.জি. কর কলেজের ভিতর থেকে এই ভদ্রলোক সম্পর্কে। আনন্যাচারাল ডেথ বলা হলো, মেয়েটির উপর যে বীভৎস অত্যাচার করা হয়েছে তার বিবরণ আমি আর নতুন করে দিতে চাই না। মেয়েটি যেখানেই থাক যেন শান্তি পায়। তবে ওই প্রকৃত অপরাধীরা ধরা না পড়লে মেয়েটির আত্মা শান্তি পাবে না। তাহলে মেয়েটির গাড়িকে কেন ভাঙচুর করা হলো? মেয়েটিকে নয়, অত্যাচার করে খুন করা হয়েছে। যদি পুলিশের ভার্সন মেনে নি, ওই সিভিক ভলেন্টিয়ার মদ্যপ ছিল, বিকৃত কাম, হয়তো কোনো কারণে রাগ ছিল, সে তার লালসা চরিতার্থ করেছে। কিন্তু মেয়েটির সর্বাঙ্গে যে আঘাত ছিল সেটা একজনের কাজ বলে আপনাদের কি মনে হয়? ডাক্তারবাবুদের অনেকেই বলছেন না না, এটা একজনের কাজ নয়। তাই যদি হলো, তাহলে মেয়েটির গাড়িকে ভাঙচুর করা হলো কেন? সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় প্রসঙ্গটা তুলেছেন, খুব পার্টিনেন্ট। আমি আনন্দবাজার পত্রিকায় একটা রিপোর্টে শেষ এক লাইনে দেখছিলাম মেয়েটির গাড়িও ভাঙচুর করা হয়েছে। মেয়েটিকে তো চরম অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হলো, তারপরে মেয়েটির গাড়িকেও কেন? জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। চুর করা হলো। তার মানে কোন পর্যায়ে আক্রোশটা গিয়েছিল ভাবুন। কি জানতো মেয়েটি, কি জেনে ফেলেছিল? আর.জি. করে যে ঘুঘুর বাসা আছে আমরা সবাই জানি, ওখানে মদ, জুয়ার ঠেক, সাট্টার কারবারিদের মুক্তাঞ্চল অনেক সময়, বিশেষ করে রাতে। কিন্তু হসপিটালের ভিতরে আরো বড় কোনো চক্র কি অপারেট করছিল? সুমনবাবু বলছেন তিনি সূত্র মারফত জেনেছেন, সত্যাসত্য জানেন না। আমরাও অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি, তো আমরাও কনফার্মেশন পাইনি। তবে সবারই ধারণা মেয়েটি কোনো ভীমরুলের চাকে ঢিল ছুঁড়েছিল। হতে পারে সেটা ড্রাগের কারবার, হতে পারে সেটা মধুচক্রের ব্যবসা, হতে পারে আরো কোনো বড় দুর্নীতির বিষয়ে মেয়েটি জেনে গিয়েছিল, এবং সে যাতে মুখ খুলতে না পারে সেই জন্য তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। এটা কোনো আত্মহত্যার ঘটনা নয়, ইটস আ কোল্ড ব্লাডেড মার্ডার। এবং গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল প্রশাসন। ভাবুন তো, অকারেন্স অফ ক্রাইম, যেখানে ক্রাইমটা হয়েছে সেখানে ভাঙচুর করছে কিনা শৌচাগার, বিশ্রাম কক্ষ বানাবে। আচ্ছা, সরকারি বাড়িতে সামান্য কিছু কাজ করতে হলে টেন্ডার ডাকতে হয়, দরপত্র দেওয়ার সময় দিতে হয়, তারপরে দরপত্র খোলা হয়, তারপরে কাউকে বরাত দেওয়া হয়। কিছু হয়েছে? এটাও একটা রহস্য। হঠাৎ করে চারতলা সেমিনার হলের আশেপাশের জায়গা ভাঙতে শুরু করলো কেন? হয়েছিল দরপত্র, এত তারা কি? যেখানে অপরাধ ঘটেছে তার আশেপাশের জায়গা কেন এখন পরিবর্তন করা হবে? যিনি অধ্যক্ষ পদে এসেছেন
তারও ট্র্যাক রেকর্ড আপনারা জানেন। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ওই উপাচার্য হিসাবে যখন তিনি ছিলেন তখন তিনিও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। অবশ্য এই ধরনের ব্যক্তিত্বরাই স্বাস্থ্য ভবনের প্রিয় পাত্র হন, কারণ তাদেরকে বিভিন্ন পদে বসালে স্বাস্থ্য মন্ত্রকের যে গুগুর বাসা আছে সেই গুগুর বাসার কাজ করতে সুবিধা হয়, ভেস্টেড ইন্টারেস্ট বা কায়েমি স্বার্থ তাতে আরো সংহত হয়। এক ভদ্রলোক সরকারি পরিষেবায় কোনোদিন যুক্ত না থেকেই flaunting his proximity to the powers that be at Nabanna and lurking in the background, সেই ভদ্রলোক, তিনি মাতা, তিনি হোতা। সরকারি ডাক্তারদের কে কোথায় যাবেন, কে কোন মেডিকেল কলেজের কে প্রিন্সিপাল হবেন, কে ভাইস প্রিন্সিপাল হবেন, সব উনি ঠিক করেন। এই ঘোষবাবু নাকি তার কাছে কিছুদিন শিক্ষা টিক্ষা নিয়েছেন। ঘোষবাবু তো অর্থোপেডিকের লোক, সেই ভদ্রলোক নাকি অর্থোপেডিকের প্রবল প্রভাবশালী, যদিও তিনি কোনো সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত নয়। সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত তো ননই, কিন্তু সরকারি স্বাস্থ্য পরিষেবার বিষয়টা তিনিই দেখভাল করেন। সবাই জানেন এটা, শাসক দলের লোকজনও জানেন, বিরোধীরাও জানেন, শুভেন্দুবাবুও বলেন মাঝে মধ্যে, তার নাম পুরোটা নেন না। তো এই হচ্ছে পরিস্থিতি। আদালত আবার সিবিআই কে তদন্তের পরিধি বেঁধে দেয়নি। দেখুন, সিবিআই ইচ্ছে করলে অনেক কিছু তদন্ত করতে পারে, একদম স্বাস্থ্য ভবনে পর্যন্ত পৌঁছতে পারে। যদি ঠিকভাবে তদন্ত হয় তাহলে অনেক কিছু সামনে আসবে। এই মেয়েটি অকালে তার জীবন দিয়ে আমাদের আয়নার সামনে দাঁড় করিয়েছে। পৃথিবীর সেরা তদন্তকারী সংস্থা বলছে আনন্যাচারাল ডেথ, যেটা কোল্ড ব্লাডেড মার্ডার সেটা আনন্যাচারাল ডেথ। আর ওই দুর্বৃত্ত যিনি দায়িত্বে ছিলেন তিনি অভিযোগপত্রও করেননি। আরে নিজে যদি যেতে না পারতেন, আমচা চামচা বেলচে তো আছে, তাদেরকে বাড়াতে পারতেন তো। ভাবুন, সে বড় বড় কথা বলছে, 4 ঘন্টার মধ্যে তার সম্মানজনক পুনর্বাসন হয়ে যায়। যদিও সাম্বাইয়ার থেকে তুলে ধাপার মাঠে ডাম করা, মার্জনা করবেন, পার্ক সার্কাসে তাকে যাকে ডাম করা হয়েছিল, আরে সেখানকার ছাত্রছাত্রীরাও তো খুব মেধাবী, উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন তারা দেখছে, পড়াশোনা করবে, ডাক্তার হবে, সরকারি চিকিৎসার সঙ্গে যুক্ত হবে, কেউ বা বেসরকারি প্রতিষ্ঠানে যাবে, কেউ প্রাইভেট প্র্যাকটিস করবে। কিন্তু এরা কৃতি ছেলে মেয়ে, কষ্ট করে কম্পিটিটিভ এক্সাম উত্তীর্ণ হয়ে সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ তারা পেয়েছে। তো তাদের তো আত্মমর্যাদা, বিবেক টিবেক আছে। 80 চুই সাংসদের নাই থাকতে পারে, সবসময় ভাট বকেন ভদ্রলোক, 4 বার জিতেছেন লোকসভায়। কিন্তু এই ছেলে মেয়েগুলোর তো আত্মসম্মান বোধ, মর্যাদা আছে, তারা লেখাপড়া জানে। তারা এই ধরনের একটা লোককে তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তারা মানবেন কেন? মানেও না। এমিসারি হিসাবে যে দুজন গিয়েছিল তারা শেষ কবে বইয়ের পাতা উল্টেছেন তারা নিজেরাই জানেন না। তারা গিয়েছিলেন ওই উজ্জ্বল এক ঝাঁক পায়রার সঙ্গে কথা বলার জন্য। ভাবুন কোন পর্যায়ে নেমেছে। সিবিআই এর কাছে সুবর্ণ সুযোগ। এবং দেখুন, সিবিআই কে প্রভাবিত করার চেষ্টা হবে। সিবিআই তদন্তকারী দলের কে প্রধান, সে কোন ব্যাচের আইপিএস, তার সঙ্গে বাংলার কোন ব্যাচের আইপিএস অফিসারদের পরিচয় আছে কিনা, বন্ধুত্ব আছে কিনা, এক গ্রামের লোক কিনা, এক রাজ্যের লোক কিনা, সব খুঁজে বার করার চেষ্টা হবে, তাকে প্রভাবিত করার চেষ্টা হবে। এগুলোকে নজর রাখতে হবে। এর বিচার আমরা চাই। কোল্ড ব্লাডেড মার্ডার
বিভিন্ন ডাক্তারবাবু বলছেন একা কারুর পক্ষে এই হেইনাস ক্রাইম করা সম্ভব নয়। কাকে বাঁচাতে চাইছে? সুখেন্দু শেখর রায় তো পরিষ্কার বলেছেন কেন দোষীদের আড়াল করা হচ্ছে, এটাই তো বাংলার মানুষের প্রশ্ন, আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রশ্ন। এই যে বিনীত গোয়েল যখন কামদুনির ঘটনা ঘটেছিল সিআইডি সর্বাধিনায়ক ছিলেন, কামদুনির এখন স্ট্যাটাস কি? অপরাধীরা মুক্ত। 12 বছরে কতবার পাবলিক প্রসিকিউটরের পরিবর্তন হয়েছে? জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এদেরকে ধরে রাখার মতো তথ্য প্রমাণই পেশ করতে পারেনি, বেকসুর খালাস হয়ে গেছে, মুক্ত হয়েছে। কে ছিল? সিআইডির সর্বাধিনায়ক, যিনি এখন কলকাতার পুলিশ কমিশনার। সেই জন্যই তো ওই সন্ত ফিরোজ এডুল্লি ছিলেন, তিনিই বলেছেন যে কি করে এক্সপেক্ট করব যে স্বচ্ছতা বজায় রেখে তদন্ত। অনেকে বলছেন এই রোববার পর্যন্ত সময় কিনতে চেয়েছিলেন না, আসলে যা সাক্ষ্য প্রমাণ থাকতো তার মধ্যে সব লোপাট হয়ে যেত। এখনো যে লোপাট হয়নি তা নয়, হয়তো কিছু কিছু পড়ে থাকলেও থাকতে পারে। অপরাধীরা সবসময় কিছু নিশানা ফেলে রেখে যায়। আমরা বিচার চাই, এগুলো আর মানা হবে না। সহ্যের সব সীমা অতিক্রম করেছে। হ্যাঁ, মানুষের কষ্ট হচ্ছে, বহির্বিভাগের পরিষেবা বন্ধ। আজ 14 তারিখ সরকারি বেসরকারি হসপিটালে সিনিয়র ডাক্তারদের নিয়ে কাজ চালাচ্ছে সরকারি হসপিটাল। মানুষ দুর্ভোগের মুখে পড়েছে। তা এই ছেলেমেয়েগুলোকে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য করেছে কে বা কারা? সিবিআই তদন্ত সেটার দিকেও দিক নির্দেশ করুক। মনে আছে কোভিড কালে কেন্দ্র টাকা দিয়েছিল পিপি কিট সহ অন্যান্য সামগ্রী কেনার জন্য, দুর্নীতির অভিযোগ করেছিল 14 তলা ধামাচাপা দেওয়ার জন্য। এখন একজন পরামর্শদাতা, তার নেতৃত্বে 1 সদস্যের কমিটি করে দিল। সেই পরামর্শদাতা কি স্বাস্থ্য ভবনে গিয়ে একটা পাতা খুলে দেখেছেন কি হয়েছিল তখন? তার কি রিপোর্ট? ধামাচাপা। সবকিছু তদন্তের আওতায় আনা উচিত। স্বাস্থ্য দপ্তরের আর্থিক দুর্নীতি, কেলেঙ্কারি, প্রমোশন বদলে নিয়ে ভুরি ভুরি অভিযোগ, বিশেষ বিশেষ সংস্থাকে বরাদ দেওয়া স্বচ্ছতা বজায় না রেখে, এবং সরকারি হসপিটালের মধ্যে যে দুষ্ট চক্র কাজ করছে। আমাদের ধারণা, অনেকেরই ধারণা, ডাক্তারবাবুদেরও একটা অংশের ধারণা, সেই দুষ্ট চক্রের কুশীলবদের বিষয়ে এই হতভাগেরই জানতে পেরে গিয়েছিল এবং সে নাকি সেটা ফাঁস করে দেবে বলেও ছিল। তাই আক্রোশে ক্রোধে মেয়েটিকে নির্মমভাবে অত্যাচার করে খুন করা হয়েছে, কোল্ড ব্লাডেড মার্ডার। এবং আমি যে বললাম না অপরাধীরা নিশানা ছেড়ে যায়, ওই যে গাড়িটি ভাঙচুর করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয় শুধু ওই সিভিক ভলেন্টিয়ার নয়, আরো অনেকে ছিল। কারণ ওই সিভিক ভলেন্টিয়ার তো ঘটনাস্থল থেকে বেরিয়ে গিয়েছিল 35 মিনিট পরে। সে তো নিচে এসে আর গাড়ি ভাঙচুর করেনি। তাহলে গাড়ি ভাঙচুর কারা করলো? অর্থাৎ মেয়েটিকে জানে মারলো, তার স্বাদের গাড়িকে ধ্বংস করলো। কোন পর্যায়ে ক্রোধ গেলে দুর্বৃত্তরা এই তাণ্ডব করতে পারে? তারপরেও হসপিটাল কর্তৃপক্ষ পুলিশকে বলল না, কমপ্লেন করলো না মার্ডারের, তাই পুলিশ আবার নিয়ম মেনে বলে দিল আনন্যাচারাল ডেথ। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সির উপর আমাদের ভরসা আছে, এক্সপোজ করুন। কারণ মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে যারা খেলা করে তাদের ক্ষমা নেই। আর এই যে অপরাধ যারা করেছে, এই হতভাগিনীর জীবনকে অকালে স্তব্ধ করে দিয়েছে, তাদেরকে ক্ষমা করার প্রশ্ন নেই। তাদেরকে চিহ্নিত করুন এবং দেশের আইন অনুযায়ী শাস্তি
দেওয়াটাকে সুনিশ্চিত করুন। প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে এটাই আমাদের প্রার্থনা।